তিস্তা চুক্তি নিয়ে আবারও হতাশার কথা শোনালো ভারত। অভ্যন্তরীণ রাজনীতির ফেরে গত এক দশকেরও বেশি সময় ধরে ঝুলে আছে সমাধান। If you look at our own internal dynamic also, water sharing is entirely within the mandate of our state governments. পানির অভাবে বিপর্যস্ত উত্তরের জনপদ, হিস্সা আদায়ে চীনের মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। পানি না থাকলে আবাদ হবে কোত্থেকে? পানি থাকলে এই পানি দিয়ে স্কিম ধান আবাদ হইতো। যে সময় আমাদের দরকার হয় না পানির, সে সময় ওনারা রাতারাতি পানি ছেড়ে দেয়। তিস্তা নদী না বাঁচলে উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের সেটা জীবন মরণ সমস্যা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2 মাস পর দেয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ। আগামী সপ্তাহেই দেশে আসছে পরবর্তী চালান। বয়সসীমা নামতে পারে 40-এর নিচে। মুক্তিযোদ্ধা ভাতা 12,000 থেকে বাড়িয়ে 20,000 টাকা করার ঘোষণা প্রধানমন্ত্রীর। বললেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান হরণ করেন ভোটের অধিকার। এবং রাজধানীর যানজট নিরসনে নতুন পরিকল্পনা। ঢাকার চারপাশে হবে বৃত্তাকার রেলপথ। থাকবে 21টি উড়াল স্টেশন, মাটির নিচে 3টি। আগামী বছরই কাজ শুরু। তিস্তা চুক্তি নিয়ে নতুন কোনো সুখবর নেই ভারতের কাছে। দ্রুত এই চুক্তির সম্ভাবনা নেই জানিয়ে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলছেন, সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, অভ্যন্তরীণ রাজনীতির চেয়ে অন্য দেশের সাথে সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভারতের। এহসান জুয়েলের রিপোর্ট। ভারত বাংলাদেশ সম্পর্কে লেনদেনের তালিকায় সবার উপরে তিস্তা ইস্যু। 1 দশকের বেশি সময় ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তির ভাগ্যে আসলে কি আছে? যতবার আলোচনার টেবিলে আসে এই বিষয়, উঠে আসে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কথা। আগামী মাসে আবারও ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে কি হতে পারে তিস্তা চুক্তি? কোথায় আটকে আছে আলোচনা খোলাসা করলেন দেশটির হাই কমিশনার। If you look at our own internal dynamic also, তিস্তার পানি ভাগ করায় আমরা বিশ্বাসী। শুধু বাংলাদেশ নয়, সবার সাথেই ভাগ করতে চাই। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার একা এটা করতে পারে না। আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করছি। এটা হয়তো ভালো কিছু নয়, কিন্তু এটাই বাস্তবতা, এবং আমাদের বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপাতত তিস্তা চুক্তির ব্যাপারে কোনো আশা নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের আলোচনা অব্যাহত আছে। and we have to deal with that reality. So we remain committed to sharing water with Bangladesh. তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, তিস্তা নিয়ে অভ্যন্তরীণ রাজনীতি সামাল দেওয়ার দায়িত্ব ভারতের। আমরা তো ভারতকে বাধ্য করতে পারবো না। ভারত তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এই জিনিসটাকে ঝুলিয়ে রেখেছে। তারা এই অভ্যন্তরীণ রাজনীতির চেয়ে যে একটা দেশের সাথে সম্পর্ক, বিশেষ করে ভারত বাংলাদেশের মধ্যে যেরকম সম্পর্ক বিরাজমান, সেটা অনেক গুরুত্বপূর্ণ, এটা তারা উপলব্ধি করবে আমরা এই আশা করি। কিন্তু খুব বড় কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এর আগে 2015 সালে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা দেখা গেলেও শেষ মুহূর্তে সেটি সম্ভব হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে উত্তরের মানুষের হতাশা এখন চরমে। কৃষকই শুধু নয়, পানির অভাবে প্রকৃতি ও জীববৈচিত্র্যের ওপর যে প্রভাব পড়েছে, তা থেকে অঞ্চলটিকে রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে সব মহলে। সমস্যা সমাধানে চীনের প্রস্তাবিত 8,000 কোটি টাকার তিস্তার সমন্বিত মহাপরিকল্পনাকেই সমাধান মনে করে পানি উন্নয়ন বোর্ড। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গেল বর্ষায় 5 দফার বন্যায় বিপন্ন জনপদে বোরো আবাদ করে ঘুরে দাঁড়াবার যখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কৃষক, তখন তিস্তা নদীতে পানি প্রবাহ শূন্যের কোটায়। মরা তিস্তায় ধুধু তপ্ত বালিতে শুধু কৃষক নয়, ক্ষুব্ধ জেলে মাঝিরাও। আমরা এই সময় পানি চাই, ভারত আমাদেরকে এই সময় পানি দেবে না। ওনারা যে সময় আমাদের দরকার হয় না পানির, সে সময় ওনারা রাতারাতি পানি ছেড়ে দেয়। এখানে কোনো পানি নেই, আবার এখানে পানি থাকলে এই পানি দিয়ে স্কিম ধান আবাদ হইতো। পানি না থাকলে আবাদ হবে কোত্থেকে? আবাদ না হলে মানুষ বাঁচবে কিভাবে? অভিন্ন নদীর পানিতে ভাটির মানুষের ন্যায্য অধিকার আদায়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের। চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরুর তাগিদ দেন তারা।
খরাকালে আমাদের এই অঞ্চলে 1 কিউসেক পানি আসতেছে না, সব পানি একতরফা প্রত্যাহার করা হচ্ছে। খরাকালে এই অঞ্চলে তিস্তা মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। তিস্তা নদী না বাঁচলে উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের সেটা জীবন মরণ সমস্যা। সেজন্য আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেই মহাপরিকল্পনা গ্রহণ করছেন সেই নদীবান্ধব মহাপরিকল্পনাকেও এগিয়ে নিতে হবে। সমস্যার সমাধানেই চীনের প্রস্তাবিত তিস্তা সমন্বিত মহাপরিকল্পনা বলে মনে করেন উত্তরের পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ এই প্রকৌশলী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছে এবং আমাদের নীতি নির্ধারকও যাতে আমাদের এই প্রকল্পের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে এবং আশা করছি যে এর একটা সার্থক বাস্তবায়ন হবে। তিস্তা নিয়ে চীনা একটি প্রতিষ্ঠানের 8,000 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পে রয়েছে রিজার্ভার তৈরি, ভাঙন রোধ, জমি উদ্ধার করে অর্থনৈতিক জোন, স্যাটেলাইট টাউন তৈরি সহ প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ার পরিকল্পনা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। 1 নয় 2 মাস পর দেয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ। একথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন, করোনা ভ্যাকসিন গ্রহীতার বয়সসীমা 40-এর নিচে নামিয়ে আনার পরিকল্পনা চলছে। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 11,32,000 মানুষ। এদিকে আগামী সপ্তাহেই ভারত থেকে আসছে কোভিড টিকার দ্বিতীয় চালান। দুপুরে টিকা নেওয়ার পর এ কথা জানান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। খুদে বার্তা আর টিকা কার্ডের তথ্য মিলিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন করোনার টিকা প্রত্যাশীরা। গণহারে ভ্যাকসিন প্রয়োগের 8ম দিনেও উৎসবমুখর পরিবেশে চলে টিকাদান। বরাবরের মতো ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি দেখা যায় টিকা গ্রহীতাদের মধ্যে। তবে নিবন্ধনের সপ্তাহখানেক পেরিয়ে গেলেও SMS না পাওয়ার অভিযোগ ছিল এদিনও। 9 তারিখে রেজিস্ট্রেশন করছি আর কি, কিন্তু তারপরে ডেটের জন্য তো আরেকটা SMS আসবে, ওটা আসেনি এখন পর্যন্ত। ওনারা বললেন যে একটা কাগজটা জমা দিতে, হয়তো বা 2-1 দিন পরে ডেট দিবেন আর কি। এত সুন্দর ব্যবস্থাপনা আমি তো বুঝতেই পারি না যখন আমাকে পুশ করলো। এতদিন তো অপেক্ষা করেছিলাম এটার জন্য, এখন নিয়ে আর ভবিষ্যতে যাতে না হয়। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে টিকা নেন বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন সহ তার পরিবারের 24 সদস্য। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক সহ মন্ত্রণালয় ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার পর বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, আগামী সোমবার দেশে আসছে টিকার পরবর্তী চালান। এখন একটু কম আসবে, এক্স্যাক্ট পরিমাণটা বলতে পারছি না, তবে 20-30 লাখের মতো আসবে। আমাদের ডিমান্ডের উপরে নির্ভর করবে। এদিকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সময়সীমায় আবারও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলেন নীতি নির্ধারকরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, 4-9-8 সপ্তাহ পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। 8 থেকে 12 সপ্তাহের রিকমেন্ডেশন আছে, তো সেই ক্ষেত্রে আমরা 8 সপ্তাহটাকে বেছে নিচ্ছি। এই জন্য বেছে নিচ্ছি যে এটা আমাদের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানকে কার্যকরী করতে সুবিধা হবে। এছাড়া নিবন্ধনের বয়সসীমাও নামিয়ে আনা হবে 40-এর নিচে। যারা উদ্দিষ্ট জনগোষ্ঠী তাদের সবাইকে যদি আমরা এই আওতায় আনতে চাই, আমাদেরকে কমাতে হবে এটা। দেশে টিকা নিয়ে কোনো সংকট হবে না বলেও দাবি করেন সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 12,000 থেকে বাড়িয়ে 20,000 টাকা করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ডিজিটাল পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় সরকার প্রধান আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান মানুষের ভোট ও ভাতের অধিকার হরণের পাশাপাশি বেঁচে থাকার অধিকারও কেড়ে নিয়েছিলেন। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে টাকা সরাসরি যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ শুরু করলেও জাতির পিতাকে হত্যার পর ক্ষমতা গ্রহণকারীরা সব চেতনা নস্যাৎ করেছিল। ৭৫-এর পর জিয়াউর রহমান যখন অবৈধ ক্ষমতা দখল করে, সে অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের মানুষের শুধু যে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করেছে তা না, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারও কেড়ে নিয়েছিল, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল। 15ই ফেব্রুয়ারি তারই স্ত্রী খালেদা জিয়া একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল। সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে জনগণের ভোট চুরি করে, এবং চুরি করে সে দাবি করে সে আবার প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেয়নি।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, শিগগিরই এই ভাতা 12,000 থেকে 20,000 টাকায় উন্নীত করা হবে। আজকে মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ বৃদ্ধি করে এবং তাদেরকে এই ভাতা দেওয়া, এই সময় 12,000 টাকা কিছুই না। নিচের যে কয়টা স্লট আছে সেগুলি এক জায়গায় নিয়ে এসে আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। মুক্তিযোদ্ধারা কষ্ট করে থাকবে, এটা অন্তত আমি যখন সরকার আছে এটা কখনো হতে পারে না। এর আগে ওসমানী স্মৃতি মিলনায়তনেই গণভবন থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বোর্ডের অন্যান্য সদস্যরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনের মাঠে প্রতিশোধ পরায়ণ হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। পুলিশের হামলার বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে দেশ বিরোধী ও মুক্তিযুদ্ধ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। নেতারা বলছেন, জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ হুঁশিয়ারি দেন। আমাদেরও ধান ক্ষেত আছে, আমাদেরও খাল বিল নদী নালা আছে, প্রত্যেকটি জায়গা আমাদের দুর্গ, সেই সব দুর্গ থেকে আপনাদের উপর হামলা করা হবে। আমরা সেই 1996 সালের এই দিনে এদিকে দেশবিরোধী কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে 1996 সালের 15 ফেব্রুয়ারির বিএনপির প্রহসনের জাতীয় নির্বাচনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো চক্রান্ত বাংলাদেশ বরদাস্ত করবে না এবং জনগণকে সাথে নিয়ে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরো বলেন, যারা কারচুপির নির্বাচন করে ক্ষমতায় আসীন হয়ে একসময় গণতন্ত্র হত্যার সব আয়োজন করেছিল, তারাই এখন গণতন্ত্র রক্ষার কাণ্ডারি সেজেছে। স্বাধীনতা বিরোধী চক্র। ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল, উড়াল সেতুর পর এবার নতুন পরিকল্পনা চক্রাকার রেলপথ। এর মাধ্যমে পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকাকে ঘিরে বৃত্তাকার অত্যাধুনিক রেলপথ নির্মাণের প্রকল্পের আওতায় থাকবে ৭০ কিলোমিটার উড়াল ও ১০ কিলোমিটার পাতাল লাইন। ইতোমধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা। বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট নিরসনের আশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহির প্রতিবেদন। যানজটে নাকাল রাজধানীবাসী। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নানামুখী প্রচেষ্টার শেষ নাই। তার সাথে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার চারপাশে বৃত্তাকারে উড়াল রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার চারপাশকে বেষ্টন করে বৃত্তাকারে ৭০ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। রেলপথটি টঙ্গী থেকে গাবতলী হয়ে কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জের চাষাড়া পূর্বাচল সড়ক হয়ে পুনরায় টঙ্গীকে সংযুক্ত করবে। নির্মাণ করা হবে ২১টি উড়াল স্টেশন। জমি সংকটের কারণে প্রায় ১০ কিলোমিটার লাইন হবে, মাটির নিচে থাকবে ৩টি পাতাল স্টেশনও। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের চতুর্দিকে প্রত্যেকটা রুটের মেট্রো, সাবওয়েজ এবং অন্যান্য মোডের সাথে একটা সমন্বিত ট্রান্সফার ফ্যাসিলিটিস তৈরি করা হবে। স্টেশনগুলো নৌপথ, মেট্রো রেল ও সড়কপথকে সংযুক্ত করবে। এর ডিপো হবে ডেমরায়। উত্তরা আর কামরাঙ্গীর চরে হবে বৈদ্যুতিক সাব স্টেশন। ডুয়েল গেজ ডাবল লাইনের এই পথে ট্রেন চলবে বিদ্যুতে, যার গতি হবে ১২০ কিলোমিটার। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭০,০০০ কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইতিমধ্যেই আমাদের পিপিপি যে অথরিটি আছে তাদের মধ্যে একটি এমএমও হয়েছে এবং এটা যদি আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হয় সেভাবেও এটা হতে পারে। ৪ থেকে ৫ বছর সময় লাগবে এটা বাস্তবায়নের জন্য। আগামী বছর পুরোদমে কাজ শুরুর লক্ষ্যে এগোচ্ছেন জানিয়ে মন্ত্রী বলছেন, এই প্রকল্পের মাধ্যমে দূর হবে ঢাকা শহরের যানজট। আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যাবে। ২০২২ সালে কাজ শুরু হলে ২০২৮ সালে প্রকল্পটি সমাপ্ত হবে বলে আশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সমরে শান্তিতে সন্ধানী দৃষ্টিতে স্লোগান নিয়ে যাত্রা করল বরিশাল র্যাডার ইউনিট। বঙ্গভবন থেকে বিমান বাহিনীর নতুন র্যাডার উদ্বোধন করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, র্যাডার স্থাপনের মাধ্যমে দেশের আকাশ সীমার নিরাপত্তায় আরও এক ধাপ এগুলো বিমান বাহিনী। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান।
সমুদ্রসীমার আকাশ প্রতিরক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা বিধান, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজ, জাতীয় স্বার্থ রক্ষা সহ আকাশসীমা পর্যবেক্ষণ ব্যবস্থা দক্ষিণাঞ্চলে এতদিন ছিল অপ্রতুল। নতুন রাডার ইউনিট উদ্বোধনের ফলে সেই শূন্যতা এবার পূরণ হলো। সোমবার বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বরিশাল সদরের রহমতপুরে স্থাপিত নতুন রাডার ইউনিট উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ। ইতালির সরবরাহ করা RAT 31DL একটি সলিড স্টেট কম্পিউটারাইজড রাডার, যা নিজ আকাশসীমার অভ্যন্তরে যে কোনো আবহাওয়ায় উড়ন্ত বস্তু শনাক্তে সক্ষম। সশস্ত্র বাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলার জন্য বর্তমান সরকার কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে। জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে প্রণয়ন করা হয়েছে ফোর্সেস গোল 2030, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। একই অনুষ্ঠানে রাজধানী ঢাকাতে হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সংশ্লিষ্টরা বলছেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতকল্পে এই রাডার স্থাপন দক্ষিণাঞ্চল সহ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, সেই সাথে সুসংহত করবে বাংলাদেশ বিমান বাহিনীকে। তোহা খান তামিম, সময় সংবাদ, বরিশাল। নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র এবং অস্ট্রিয়া সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে, বহাল রেখেছে জার্মানি। এদিকে ব্রিটেনের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে জার্মানি সহ কয়েকটি দেশে। এ বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। বিটু, জাফর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাকে আরেকবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, আসলে জার্মানিতে যে অ্যাস্ট্রাজেনেকা, এটা শুধু জার্মানি নয়, এবং সেই সাথে সুইডেনও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার একটি খবর, কিন্তু বড়সড় খবর আমরা শুনতে পেয়েছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে শনির দশা কিংবা রাহু কিংবা কেতুর যে দশা এই অ্যাস্ট্রাজেনেকার পেছনে লেগে আছে, সেটিতে তৃতীয় দফায় যে পরীক্ষা নিরীক্ষা সেটি সফলভাবে সম্পন্ন না হওয়ার একটি বিষয় কিন্তু এখানকার চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন। সেই সাথে যতদিন না পর্যন্ত নতুন ধরনের করোনা ভাইরাসের মোকাবেলার জন্য অ্যাস্ট্রাজেনেকাকে প্রস্তুত করা না হচ্ছে, ততদিন এই শনির দশা লেগে থাকতে পারে বলে আসলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেই সাথে জাফর, আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে ব্রিটিশ এবং সাউথ আফ্রিকা কিংবা দক্ষিণ আফ্রিকার যে নতুন ধরনের করোনা, সেই দুটি করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু জার্মানিতে কোথাও কোথাও কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং সেটির সংক্রমণ যাতে আর কোনোভাবে না বাড়ে সে কারণেই কিন্তু পার্শ্ববর্তী যে দুটি দেশ, বিশেষ করে অস্ট্রিয়া এবং সেখানে টিরল হচ্ছে এমন একটি জায়গা যেখানে পৃথিবীর সবাই কিন্তু এই টিরলে আসে। আপনি দেখবেন যে উইন্টার স্পোর্টস গুলো কিন্তু সেখানে সম্পন্ন করা হয়, এবং অনেক অনেক স্প্রিঙ্গার কিংবা এই যে অনেক অনেক ধরনের এই যে বরফের যে খেলাগুলো সেখানে কিন্তু সম্পন্ন হয়। সেখান থেকে যে আন্তর্জাতিকভাবে মানুষজন যখন জার্মানিতে আসবে, কিন্তু জার্মানি হয়ে ডেনমার্কে যাবে, তখন কিন্তু এই রোগটি ছড়াতে ছড়াতে যাবে। সে কারণেই অস্ট্রিয়া এবং সেই সাথে আপনি জানেন যে চেক রিপাবলিক, সেখানে কিন্তু সীমান্তে বরাবরের মতো কড়াকড়ি কিন্তু পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে রেখেছে, অর্থাৎ জার্মান পুলিশ, এবং সেই কারণেই কিন্তু সেখানে বিশাল রকমের একটি যানজটের সৃষ্টি হয়েছে। কারণ অর্ধেক মানুষকে আসলে ফেরত পাঠানো হয়েছে চেক রিপাবলিক থেকে, এবং চেক রিপাবলিক থেকে যারা জার্মানিতে আসতে চাইছেন তারা কিন্তু কোনোভাবেই ঢুকতে পারছেন না। এরই মধ্যে কিন্তু জার্মানিতে গত 24 ঘন্টার ব্যবধানে অনেক অনেক কমে এসছে, বিশেষ করে 5000-এর মতো সংক্রমিত হয়েছেন এবং 117 জনের মতো মৃত্যুবরণ করেছে। এটি কিন্তু দারুণ একটি খবর। সেই সাথে টিকা যে কর্মসূচি সেটিও কিন্তু চলছে। সব মিলিয়ে শনির দশা যে কাটছে না অ্যাস্ট্রাজেনেকা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় খবর। জাফর, জার্মানির বার্লিন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বিটু বড়ুয়া, জানাচ্ছিলেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার খবর। কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরিচালিত প্যাশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন না দেবার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে কাউন্সিলের প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এ কারণে গত 2 দিন ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীদের দাবি, অন্যায়ভাবে তাদেরকে নিবন্ধন না দিতেই গত 5 ফেব্রুয়ারি নার্সিং লাইসেন্স পরীক্ষা হবার কথা থাকলেও তা আগের দিন স্থগিত করা হয়। তবে এসব বিষয়ে কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম কোনো কথা বলতে রাজি হননি। বাইরে ক্যামেরা রেখে তার রুমে যাবার অনুমতি পাওয়া গেলে তিনি জানান, এটি পুরোপুরি মন্ত্রণালয়ের বিষয়, এখানে তার কিছুই করার নেই। আমরা সারা রাত পড়াশোনা করি এবং সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকেই সকল স্টুডেন্টরা আসে ঢাকা শহরে তারা পরীক্ষা দিবে বলে, কিন্তু ওই 4 তারিখ বিকালবেলায় আবার নোটিশ হয় যে পরীক্ষাটা স্থগিত। আমাদের মূল দাবি হচ্ছে
যাতে কারিগরি বোর্ড থেকে পাশকৃত পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসাবে নিবন্ধন না দেওয়া হয়। পরীক্ষাটা যাতে অতি দ্রুত নেওয়া হয়।